অন্ধকার ঘেরা রাত, কেউ কোথাও নেই, চারিদিক শুনশান। ফাঁকা মাঠে শুকনো গাছের ডালে বসে একটা পেঁচা ডেকে উঠল। দূর থেকে শ্মশানে দুটি ছায়া দেখা যাচ্ছে, একটা মহিলার আর একটা ছেলের। কিরে, তুই তৈরি তো? মৃত্যুকেই বেছে নিলি কিন্তু, আর মৃত্যুটাও কিন্তু কষ্টের হবে। আমি তৈরি, হোক কষ্ট, আমি ওকে কিছুতেই ছাড়ব না। এই জগতে না পারলেও অন্য জগতে নিয়ে যাব ওকে। কোনোভাবে যদি শোভা বেঁচে যায় তাহলে কিন্তু তোর আত্মা সারা জীবন অন্ধকারেই থেকে যাবে, আর মুক্তি হবে না। আমি রাজি আছি। ওই হাড়ি কাঠে মাথা রাখ, তোর বলিদান বিফলে যাবে না। ওই মেয়েটা কিছুতেই বাঁচবে না আর। মিহির হাঁড়ি কাঠের দিকে এগিয়ে যায়। অন্ধকার শ্মশানের এক পাশে রাখা হাঁড়ি কাঠে শুকিয়ে যাওয়া রক্ত, যা অন্ধকারেও দেখা যাচ্ছে। মিহির মনে জোর নিয়ে হাঁড়ি কাঠে মাথা রাখে। মহিলাটি কঠিন শব্দের কিছু মন্ত্র পড়া শুরু করে। ডাইনিং সিদ্ধাং নরতম, ডাইনিং সিদ্ধাং নরতম, ডাইনিং সিদ্ধাং নরতম, ডাইনিং সিদ্ধাং নরতম। এটি বলেই ছেলেটির গলাতে সজোরে কোপ বসিয়ে দেয়। নিমেষে ছেলেটির গলা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে। তার ধড়হীন শরীরটা পরপর কয়েকবার কেঁপে শান্ত হয়ে যায়। তোর এই বিসর্জন কখনোই বিফলে যাবে না। এমন ব্যবস্থা করব ওকে কেউ বাঁচাতে পারবে না। এরপর মহিলাটি যা করল তা ভয়ঙ্করের থেকেও অধিক। কাটা মুন্ডুটা হাতে করে তুলে নেয়। ছেলেটির চোখ দুটি খোলা, কাটা গলার জায়গা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মহিলাটি ছেলেটির মুখটা হাত দিয়ে খুলে তার মধ্যে ছোট দুটি মাছ সামান্য রক্ত ঢেলে মন্ত্র পড়তে আরম্ভ করল। ডাইনিং সিদ্ধাং নরতম, ডাইনিং সিদ্ধাং নরতম। এটি আরও 5 বার বলে সামনে জ্বলা আগুনে ফেলে দেয়। আর তখনই কান ফাটানো শব্দ করে দুটি কালো ছায়া এসে ছেলেটির ধড়হীন শরীরে প্রবেশ করে, আর ছেলেটা নিমেষে কর্পূরের মতো বাতাসে মিলিয়ে যায়। ছি মিহির, তোমার থেকে এটা কখনোই আশা করতে পারিনি। তুমি আমাকে নিয়ে ভুল শুনেছ। না, আমি কোনো ভুল শুনিনি। নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলো তো? তুমি যে মেয়ে পাচারের সাথে যুক্ত আছো আর তার জন্য যে 3 বার জেল অবধি খেটেছ, তা আমাদের সম্পর্কে 3 মাসের মধ্যে একবারও বলনি। আমি স্বপ্ন দেখেছি তোমার সাথে সংসার করব, আর তুমি ছি। আমি মেয়েদের পাচার করি, তাতে কি? তা থেকে কত টাকা ইনকাম তা জানো? আমরা বিয়ে করলে টাকার কোনো চিন্তা থাকবে না। তোমার সাথে বিয়ে ভাবলে কি করে? আমি তোমার সাথে আর কোনো যোগাযোগই রাখতে চাই না। যে সম্পর্ক মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে তার কোনো ভিত্তি নেই। হয়তো কোনোদিন দরকার পড়লে আমাকেই বিক্রি করে দিলে। এই বলেই সোমা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আমাকে মুখের উপরে না করা সাহস পেলি কোথা থেকে? তোর বন্দোবস্ত করছি, দাঁড়া। কাঁদিস না, ঈশ্বরকে ধন্যবাদ জানা যে বড় বিপদের থেকে বেঁচে গেছিস। আমি মেয়েরকে ভীষণ ভালোবেসেছিলাম, কিন্তু ও যে এমন করবে একদম ভাবতে পারিনি। সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। সে তো হওয়ারই কথা। মেয়েরা যাকে যখন ভালোবাসে উজাড় করেই ভালোবাসে, টাকা জাত এগুলো দেখে ভালোবাসে না। কিন্তু ওকে কোনো দিনই ক্ষমা করব না। না জানি কত মেয়ে সর্বনাশ করেছে ও। সোমা, সরে যা। এই বলে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।
আর বাইরের জানলা থেকে ছোড়া জিনিসটা মাটিতে পড়ে। কে কোথায় আছিস? ওই যে শয়তানটা পালাচ্ছে। কি কি হয়েছে? তুই আবারও বড় বিপদ থেকে বাঁচলি। ওই দেখ, বাইরে থেকে অ্যাসিড ছোড়া হয়েছে। আমাকে আমাকে অ্যাসিড ছোড়া হয়েছে? ততক্ষণে বাইরে হইচই শুরু হয়েছে। বোঝা যাচ্ছে দোষীকে ধরে ফেলা হয়েছে। আয় বাইরে গিয়ে দেখি, আজ ওর একদিন কি আমার একদিন। বাইরে গিয়ে যাকে দেখে, তারপর সোমা বিশেষ করে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। সে আর কেউ নয়, মিহির। তুমি আমাকে অ্যাসিড ছুঁড়ছো? তাও নিচে নামতে পারলে তুমি? তোর কাকুর জন্য বেঁচে গেলি, না হলে ওই সুন্দর মুখ আজকেই বিচ্ছিরি করে দিতাম। তবে রে, তুই ওর ক্ষতি করবি? আমি বেঁচে থাকতে তা কোনোদিন হবে না। বাপ মা মরা মেয়েকে নিজের হাতে মানুষ করেছি। জন্ম না দিলেও ওই আমার মেয়ে, আমার সব কিছু। সোমার কাকু এক প্রকার দৌড়ে গিয়ে মিহিরকে চড় মারতে শুরু করে। সোমা কোনো মতে কাকুকে সরিয়ে নেয়। এত মার খাওয়ার পরেও মিহিরের চোখে মুখে কোনো অনুতাপ নেই। দুটি চোখ আগুনের ভাটার মতো জ্বলছে, যেন কিছু সময়ের মধ্যেই সোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। সোমার কাকু নিজে একজন উচ্চপদস্থ পুলিশ হবার দরুন খুব কম সময়ের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হয়। নিয়ে যান একে, কাল কি একে কোর্টে তোলা হবে। যেন কড়া থেকে কড়া শাস্তি হয়, তার বন্দোবস্ত আমি করব। আমি আবার ফিরব, আর যখন ফিরব নিয়ে যাব সাথে করে, যেখান থেকে কেউ আমাদের আলাদা করতে পারবে না। পুলিশেরা টানতে টানতে মিহিরকে নিয়ে যায়। সোমার দুই চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকে জল। ধীরে ধীরে সময় এগিয়ে যায়। সোমাও স্বাভাবিক জীবনে ফিরে আসে। সোমার কাকু দেখে শুনে অনেক খুঁজে সুপাত্র নয়নের সাথে সোমার বিয়ে দেয়। নয়ন সোমাকে ভীষণ যত্নে রাখে। দুজনে সুখে শান্তিতে সংসার করতে থাকে। 5 মাস পর। কি হলো সোমা, তুমি কাজ করতে করতে অমন চুপ করে মাথা নিচু করে বসে আছো কেন? শরীর ঠিক আছে তো? আজকে সকাল থেকেই মাথাটা কেমন জানি ঘুরছে, সাথে গাটাও গোলাচ্ছে। আর এই কথাটা তুমি এখন বলছো? তুমি আমাকে এই ভালোবাসো? না গো, তেমনটা নয়। তেমন কিছু হয়নি ভয় পাওয়ার মতো। আর তোমারও কদিন অফিসে খুব চাপ চলছে, তাই। তাতে কি, নিজের স্বামীকে শরীর খারাপের কথা বলবে না? তুমি রেডি হয়ে নাও, এখনই ডাক্তারের কাছে যাব। এই হলো মুশকিল। আমার কিছু হলেই তুমি এত চিন্তিত হয়ে পড়ো কেন? যদি মরে যায় তখন? আবার বাজে কথা। তুমি তো জানোই এসব কথা আমি একদম পছন্দ করি না। আমি বেঁচে থাকতে তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না। আসো, কাছে আসো। থাক, হয়েছে, এবার রেডি হও, ডাক্তারের কাছে যেতেই হবে। ডাক্তার বেশ অনেকটা সময় ধরে সোমাকে দেখে কটি পরীক্ষা করে। ডাক্তারবাবু, কিছু বুঝলেন? শরীর ঠিক আছে তো? মিষ্টি কবে খাওয়াবেন? মিষ্টি? বুঝতে পারলেন না তো? আপনি বাবা হতে চলেছেন। নতুন সদস্য আসছে পরিবারে। আমি বাবা? একদম। 5 মাস চলছে। এখন থেকে ওকে খুব সাবধানে রাখতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো নিয়মিত খাক, আর সামনের সপ্তাহে আবার চেক আপে নিয়ে আসবেন। ডাক্তারের সাথে নয়নের আরও কথা হয়। সব কিছু বুঝে নিয়ে সোমাকে নিয়ে ট্যাক্সি করে বাড়িতে ফিরে নয়ন। সেদিন রাত তখন অনেক গভীর। নয়ন আর সোমা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের বাঁ দিকের জানলাখানি খোলা। একটা কালো ছায়া ঘরের ভিতরে ঢুকে
ওদের দুজনের শুয়ে থাকা খাটের নিচে চলে যায়। হঠাৎ করে সোমার ঘুম ভেঙে যায়। কিসের আওয়াজ হলো জানো? যেন ওর মনে হলো ও যেখানে শুয়ে আছে ঠিক তার খাটের নিচে কেউ আছে। চাপা একটা হাসির আওয়াজ ভেসে আসে। ধীরে ধীরে খাট থেকে নামে সোমা। নিচু হয়ে খাটের নিচে দেখার চেষ্টা করে। পেটের উপরে চাপ পড়াতে বেশ কষ্ট হচ্ছে ওর। অন্ধকার থাকার দরুন খাটের নিচে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু একটা ক্ষীণ হাসির শব্দ ভেসে আসছে। হঠাৎ একটা কালো হাত সোমার বাঁ হাত চেপে ধরে খাটের নিচে টেনে নিয়ে যেতে চায়। হাতে ধারালো নখের দাগ, রক্ত বের হচ্ছে সেখান থেকে। সোমার চিৎকারে নয়নের ঘুম ভেঙে যায়। ও দেখে সোমা মাটিতে বসে আছে। এ কি সোমা, তুমি নিচে বসে কি করছো? এমন করে কাঁদছো কেন? ওই খাটের নিচে, খাটের নিচে। খাটের নিচে কে? নয়ন তখনই সুইচ দিয়ে আলো জ্বালিয়ে দেয়। খাটের নিচে তাকিয়ে দেখে, কই ওখানে তো কেউ নেই, পুরো ফাঁকা। না না, ওখানে ছিল সে। এ দেখো আমার হাতে কি করেছে। নয়ন সোমার হাতের দিকে তাকিয়ে বলে, কোথায়? তোমার হাত তো একদম ঠিক আছে। এই জন্যই বলি এত ভূতের গল্প না পড়তে। সোমা নিজের হাতের দিকে তাকিয়ে দেখে, আশ্চর্য, ওর হাত একদম ঠিক আছে। কিছু সময় আগেও তো দেখেছিল বড় বড় নখের দাগ, রক্ত বের হচ্ছে। ও এতটা ভুল দেখলো? সোমা, এবার শুয়ে পড়বে চলো। এখন স্ট্রেস নেওয়া একদম ঠিক নয়, আর কালকে থেকে একদম গভীর রাত অবধি বই পড়বে না। সোমা গিয়ে খাটে শুলেও চোখের সামনে সেই ভয়ঙ্কর হাত আর দুটি জল চোখ ভাসতে থাকে। পরের দিন সকাল থেকেই সোমার আচরণের অদ্ভুত পরিবর্তন হতে থাকে। সেই হাসি খুশি ভাবটা যেন একদম নেই। সোমা, অমন চুপ করে রয়েছো কেন? শরীর ঠিক আছে তো? আর মাথার চুল আঁচড়াওনি কেন? ইচ্ছে করছে না। সোমার কথা বলার ধরনও যেন পরিবর্তন ঘটেছে। তাও নয়ন কিছু বলল না। এই সময় মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন স্বাভাবিক। নয়নের অন্যান্য দিন কাজ থেকে ফিরতে 9টা বেজে যায়, কিন্তু সোমার শরীরের কথা চিন্তা করে 7টার মধ্যেই বাড়ির পথে রওনা দেয়। বাড়ি ফেরার পথে অন্ধকার রাস্তার এক পাশ থেকে হঠাৎ এক মহিলা বলে, ও বাবু, মাছ নেবেন নাকি? নয়ন দেখে রাস্তার এক পাশে কিছু মাছ নিয়ে বসে আছে একটি মহিলা। মহিলাটির মুখটা কাপড় দিয়ে ঢাকা। নয়ন এই পথে বেশ কয়েকদিন ধরেই যাচ্ছে, কিন্তু কাউকে মাছ নিয়ে এমন ফাঁকা অন্ধকার রাস্তাতে বসতে দেখেনি। এমন জায়গাতে মাছ নিয়ে বসেছো, বিক্রি হবে কি? হবে হবে, তুমি নিয়ে যাও এই ছোট মাছগুলি। তোমার বউ মা হতে চলেছে তো। ছোট মাছ বা সন্তান দুজনের জন্যই ভীষণ উপকারী। তুমি কি করে জানলে এই কথাটা? তোমার আসার আগে কজন মাছ নিতে এসেছিল, তারাই বলছিল। নয়ন মনে মনে ভাবে, ও তো কাউকে এখনো সোমার মা হবার কথাটা বলেনি। তাহলে কি আজকে সকালের পর সময় আনন্দ চেপে না রাখতে পেরে সবাইকে জানিয়েছে? তাহলে নিশ্চয়ই সোমার শরীরটা এখন ভালো আছে। বেশ ভালো লাগলো নয়নের। ভালো দেখে বেছে 1 কিলো ছোট মাছ দাও। অবশ্যই। মহিলাটি বেশ কিছু মাছ বেছে নয়নকে দেয়। নয়ন টাকা মিটিয়ে বাড়ির পথে রওনা দেয়।
কোথায় গেলে সোমা? দেখো তোমার জন্য কি এনেছি। এ কি, বাড়ি এমন অন্ধকার কেন? সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে এখনো আলো জ্বলেনি। সোমা ঠিক আছে তো? নয়ন খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে নিজের ঘরের কাছে গিয়ে দেখে ঘরের ভিতরে কম আলোর নীল লাইট জ্বলছে। সোমা, ও সোমা। কোনো আওয়াজ নেই, কেবল একটা গোঁ গোঁ শব্দ। খাটের ওপর যে সোমা বসে আছে তা বোঝা যাচ্ছে। এ কি, অমনভাবে বসে আছো কেন? সোমার কোনো উত্তর নেই। নয়ন ঘরের বেশি পাওয়ারের আলোটা জ্বালাতেই সোমা পেছন দিকে মুখ ঘোরায়। আর ওকে দেখি নয়নের হাতে থাকা মাছের থলে মাটিতে পড়ে যায়। কারণ সোমার চুল উস্কো খুস্কো, হাতে একটা গলা কাটা টিকটিকি, ওর মাথাটাই সোমার মুখে। মাছ এনেছিস? মাছ মাছ, কাঁচা মাছ, কাঁচা। ওই যে দেখা যাচ্ছে। ভীষণ খিদে পেয়েছে রে, দে না, দে দে না। সোমা দুই হাত আর দুই পায়ে ভর দিয়ে খাট থেকে লাফ মেরে নামে। মাটিতে পড়ে থাকা কাঁচা মাছ খেতে শুরু করে। এ কি সোমা, তুমি ওটা কি করছো? ওই কাঁচা মাছ খাচ্ছ কেন? সোমা তত সময়ে দুই তিনটে মাছ পরপর মুখে পুড়ে ফেলেছে। খুব মজা রে, খুব মজা। পাগল হয়ে গেলে নাকি? ওসব কি করছো? নয়ন এই বলে মাছগুলি সোমার মুখ থেকে বের করার চেষ্টা করে। আর তখনই ও বমি করা শুরু করে, কালো রঙের বমি। সঙ্গী মুখের ভিতরে কালো গোছা চুল, আর সাথেই বের হতে থাকে কাঁচা মাছ, যেগুলো পুরো কালো। আরো মাছ দে, আরো মাছ এনে দে আমাকে। রক্ত চাই, রক্ত রে, রক্ত রক্ত। কি করছো তুমি? এটা কি হয়ে গেল তোমার? এই বলে দুবার ঝাঁকুনি দিতেই সোমা সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অনেক ডেকেও সংজ্ঞা ফিরে না। ডাক্তারবাবু, কেমন বুঝলেন ওকে? শেষ যেবার দেখিয়ে গেলাম আপনাকে তখনও ঠিক ছিল, কিন্তু কালকে থেকেই। আমিও তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে কি করে এমন হলো। ফুড পয়জিং হলেও এমন হবার তো কথা নয়। তার উপরে কালো বমি, চুল, কিসব হচ্ছে বুঝতে পারছি না। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খাওয়ানো শুরু করুন। আশা করছি ঠিক হয়ে যাবে। ওকে সুস্থ করে দিন, ও ছাড়া তো আমার কেউ নেই। ভেঙে পড়ো না, শক্ত হও। তুমি ভেঙে পড়লে কেমন করে হবে? নয়ন কোনো মতে নিজেকে সামলে সোমাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। যতই ওষুধ খাওয়ানো হোক, কোনো মতেই সোমা আর সুস্থ হয় না। দিনের পর দিন অবস্থা খারাপ থেকে খারাপতর হতে থাকে। এক আত্মীয় জানাই, সোমার যা অবস্থা তা ডাক্তার দিয়ে ঠিক হবে না, তান্ত্রিক শৈলেশ্বরের কাছে যেতে হবে। এত জায়গাতেই গেলাম, এবার না হয় ওখান থেকেও ঘুরে আসি। খবর নিয়ে জানতে পারে এখান থেকে 30 ক্রোশ দূরে রণচণ্ডী গ্রামে শৈলেশ্বর তান্ত্রিক থাকে। সোমা, চলো, আমি তোমাকে একটা নতুন জায়গাতে ঘুরতে নিয়ে যাব। ঘুরতে? না না, আমি কোথাও যাব না ঘুরতে, তুই যা। তুমি ছোট মাছ খেতে খুব ভালোবাসো না? ওখানে অনেক মাছ পাওয়া যাবে। ছোট মাছ পাওয়া যাবে ওখানে? অনেক মাছ? অনেক মাছ। সকালে রওনা দিয়ে নয়ন সোমাকে নিয়ে সন্ধ্যার দিকে রণচণ্ডী গ্রামে পৌঁছায়। পুরো গ্রাম অন্ধকারে ঢাকা। একটা কুঁড়ে ঘর থেকে আলো জ্বলছে। বাবা, বাড়িতে আছেন? দুবার ডাকার পরেই ভিতর থেকে লাল বসনে একজন বেরিয়ে আসে। কি দরকার? বাবা, ভীষণ দরকার আপনাকে, একবারটি যদি আমার কথাগুলি শুনেন। নয়ন সোমার সাথে ঘটা
আদি ভৌতিক ঘটনা খুলে বলে। ওকে মাটিতে বসা। শৈলেশ্বরের কথা মতো সোমাকে নিচে বসানো হয়। ধীরে ধীরে ওর মধ্যে একটা অস্থিরতা তৈরি হতে শুরু করেছে। শৈলেশ্বর সোমার মাথার উপরে হাত রেখে কিছু সময় চোখ বন্ধ করে রাখে। ওর ভীষণ বিপদ। কেন, কি হয়েছে? ওর শরীরে ডাইনি আর বাকের আত্মা ভর করেছে। ডাইনি, বাক? আমি তো কিছুই বুঝতে পারছি না। জেল থেকে ছাড়া পেয়েই মিহির খবর পাই সোমার অনেক আগেই বিয়ে হয়ে গেছে। কদিন ওর পিছু নিয়ে এটাও খবর পাই ও মা হতে চলেছে। আর এটা শুনেই, ঠাকুমা, আমি ওই সোমাকে কিছুতেই সুখে থাকতে দেব না। ওকে আর ওর সন্তানকে কিছুতেই বাঁচতে দেব না। তুমি তো ডাইনি বিদ্যা জানো, আর তুমি তো বলেছ ডাইনি জাগিয়ে যে কোনো ধরনের কাজ করানো যায়। সেটা করা যায়, কিন্তু তার জন্য ডাইনির কাছে খুব কাছের কাউকে উৎসর্গ করতে হবে। আমার তো উৎসর্গ করার মতো কেউ নেই। আমি নিজেকেই উৎসর্গ করব। এসব কি বলছিস? মিহির অনেক বুঝানোর পর মহিলা রাজি হয়। তাহলে ওই হাড়ি কাঠে মাথা দিয়ে নিজেকে উৎসর্গ করে ডাইনিকে জাগাতে হবে। পারবি? অবশ্যই পারবো। তুই কি কখনো রাস্তা থেকে কাঁচা মাছ এনে তোর বউকে খাইছিলি? হ্যাঁ হ্যাঁ। ওটাই ছিল সেই মহিলা যে ডাইনিকে জাগিয়েছিল। বাঘ হচ্ছে সেই আত্মা যারা জলে ডুবে মারা যায়, আর ওদের ডাকতে হয় মন্ত্র পড়া ছোট পুঁটি মাছের আহুতি দিয়ে। আসলে ডাইনিকে ডাকা হয়েছিল তোর বউকে মারতে, আর বাঘকে ডাকা হয়েছিল তোর সন্তানকে পেটের ভেতরে মারতে। এত সব ভয়ঙ্কর কথা শুনে নয়নের গলার শব্দ বুঝে আসে। এখন কি উপায়? আমার সন্তান আর বউ কি তবে বাঁচবে না? বাঁচবেই। কি করে মা সন্তান হারাতে পারে? তোর বউকে ওই বট গাছের নিচে বেঁধে দে। কিন্তু যা বলছি তাই কর, বেশি সময় নেই। শৈলেশ্বর মন্ত্র পড়তে শুরু করে। কিছু সময় মন্ত্র পড়ার পর বট গাছের ওপরে থেকে কিছু কালো ছায়াকে বেরোতে দেখা যায়। সোমা তত সময় চিৎকার করা শুরু করেছে। ছেড়ে দে না, ছেড়ে দে না আমাকে, আমাকে এখান থেকে ছেড়ে দে না। ওখান থেকে উঠে পড়তে চাইছে, কিন্তু গাছের সাথে বাঁধা থাকার ফলে কিছুই করতে পারছে না। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কিছু সময় পরই দেখা যায় সোমার শরীর থেকে বেরিয়ে এসেছে দুটি ভয়ঙ্কর চেহারা, একটি ডাইনি ও একটি বাঘ। বটগাছে থাকা কালো ছায়াগুলি ডাইনি আর বাঘকে যেন সেখান থেকে যেতে দিচ্ছে না। কয়েক মুহূর্ত পর সোমা সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর কালো ছায়াগুলির সাথে ডাইনি আর বাঘ বটগাছে মিলিয়ে যায়। আর কোনো চিন্তা নেই, এবার তোর বউকে নিয়ে বাড়িতে যা। আর 3 দিন দেরি হলেই বউ সন্তান কাউকে বাঁচানো যেত না। ওটা কি হলো? বট গাছের থেকে যে ছায়াগুলি বেরুতে দেখলি, ওগুলো ছিল ব্রহ্ম রাক্ষস। ওরাই ডাইনি আর বাঘকে ওখানে বেঁধে দিয়েছে, আর কোনো দিন ওখান থেকে বেরোতে পারবে না। ওদের আবার নিজের দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওই বটগাছ যে আসলে এই দুনিয়া আর চোখের অগোচরে থাকা অন্ধকার দুনিয়ার পথ, তা বুঝতে পারে নয়ন। শৈলেশ্বর তান্ত্রিককে প্রণাম করে সোমাকে নিয়ে বাড়ি ফিরে নয়ন। মাস 3 পর সোমা একটা ফুটফুটে সুস্থ সন্তানের জন্ম দেয়।